সোজা চলুন, সোজা গিয়ে তারপরে ডান, সোজা চলুন। So you have to hear. Yes, we're here. Now let's call. ভাই হ্যাঁ হ্যাঁ ভেঙে গেল তো হ্যাঁ ওদিকে পুরোটাই রামানন্দ। পুরোটাই আমাদের এটা একটা ডোমাই, এটা ইংল্যান্ডে ছাপা হয়েছিল, তার সেটাখানে বাংলায় লেখা, এটা ইংরেজ কেউ একটা ইনগ্রেভ করেছিল, সে তো বাংলা বুঝলো না, সে দেখে দেখে করেছে কিছু একটা, তাকে একটা কেউ লিখে দিয়েছে। এই যে ডিজাইন, এই টিকিটের মধ্যে আগেকার দিনে ট্রামের টিকিটে পুরো রুটটা দেওয়া থাকতো, তুমি কোথা থেকে কোথায় যাচ্ছ, কি করছো না করছো, তার ট্রান্সফার টিকিট হয়। আমার এইটাই হচ্ছে সংগ্রহের একটা মূল উপাদান। আসলে আমি কলকাতাটাকে আমার মতন করে দেখার চেষ্টা করি। ধর এটা কোথায় ছবি বলো তো? এটা তোমার ওই তো, আরে তোমার ডালুস, লালবাজার থেকে ঘুরে ডালুসের দিকে, এইদিকে ওই বড় পন্টটা আছে ডান দিকে নাকি, বলো। রাইটার্স বিল্ডিং এর সামনের যে পুকুরটা আছে, কেসিদাস দেখেছিস? হ্যাঁ কেসিদাস মিষ্টির দোকান থেকে তোলা। ক্ষিতিবাবুরটা বই আছে এখানে মেট্রো রেল ফেলের সব হয়ে গেছে তো এখন। হ্যাঁ মানে আর এদিকেই মেট্রো সিনেমা অ্যানিমেট করা যায় ফ্রম দিস টাইম টু নাও টুডে। হ্যাঁ ওইদিকে, এদিকে বাসের। এই যে তুমি যে কথাটা বললে, আমার এটাই কাজ। হ্যাঁ আমি মানে you are allowing me to animate it is in my head. Exactly. This is my work. Best company, Bombay. Bombay Pacific. The best company, Bombay. Bombay Pacific. Best.
টিটিসি দেখাবো 150 ইয়ার্স অফ ক্যালকাটা ট্রাম। তো এটা খুব ইন্টারেস্টিং। ট্রামের এটা হচ্ছে রুলস বুক, এসব আর কিছু নাই এখন আর কি। এটা কি করে এলো, যে দেখবো খুলে? হ্যাঁ, যে চাকরি ছাড়ে তাকে এটা জমা দিতেই হয়। issued for 61 কালীঘাট দুলাল চন্দ্র সাধু খা। দুলাল চন্দ্র সাধু খার জন্য ছিল স্যার 21/3/61। এটা কোত্থেকে পাইছো? ফাইল প্লিজ টেল। আমি পাউরুটি নিয়ে একটা সংগ্রহ করার ভাবনা ভেবেছিলাম। আগেকার দিনে পাউরুটি যখন বিক্রি হতো তখন কেউ কিনতো না, কেন লোকে ভাবতো যে পা দিয়ে করছে, তারা হবে না। তখন দোকানে বেশ কিছু পৈতাই হলানো থাকতো, যারা পাউরুটি বিক্রি করতো, পাউরুটি বিক্রি করতো, তারা সেই পৈতেটা গলায় ঝুলিয়ে দিয়ে বিক্রি করতো, যাতে লোকে মনে করে যে ব্রাহ্মণ বিক্রি করছে, তার মানে হবে এর মধ্যে অতটা পা নেই আর কি। কিন্তু এগুলো আমি বইয়ে পড়ে সেগুলো ঝুলিয়ে রাখতো। তখন আমার মনে হলো যে পাউরুটি নিয়ে কি সংগ্রহ করা যেতে পারে। আমি পাউরুটির সেই কদিন আগেও আমরা দেখেছি পাউরুটির উপরে না একটা মোম কাগজ লাগিয়ে র্যাপ করা হতো। আমি সেই কাগজ প্রচুর খুঁজেছি, আমি সেই কাগজ মানে সেই র্যাপার আমি কোনোদিনও খুঁজে পাইনি। পাউরুটি নিয়ে বেশ কিছু বিজ্ঞাপন পেয়েছি, পাউরুটির এই একটা ব্লগ পেয়েছি, পাউরুটির ব্লগ, পাউরুটি চা বেভারেজেস, আই কালেক্ট বেভারেজেস, সেটা হার্ড লিকারও হয়, সফট লিকারও হয়, নানা রকম বেভারেজেস। এই নেশা এবং এই নিয়ে সংগ্রহের একটা আমার সংগ্রহ আছে। নীল মানে হার্বসের মধ্যে কি কি হতে পারে, ধর নীলের ব্যবসা হতো, নীলের ব্যবসার কাগজ জোগাড় করেছি আমি। যে আমি খবর পেলাম যেটা লাইব্রেরি বিক্রি হচ্ছে, আমি চলে গেলাম, সে যে লাইব্রেরি চক করবে তার সেই সাথে। কিন্তু রিসেন্টলি বর্ধমান লাইব্রেরি হচ্ছে তো সব সেল আউট করে দিয়েছে, জয়মালা পাওয়া গিয়েছে। 60 কিলো বই বিক্রি হয়েছে এই কদিন আগে। বর্ধমান লাইব্রেরি কথা বলছি, এমনি একটা লাইব্রেরি, সেখানে রেয়ার দেশ, তার উইথ কভার, আরে সে তুই সংগ্রহ করতে গেলে লাট হয়ে যাবে। আমার দেখতেও তো ভালো লাগে, সংগ্রহ সব করা সম্ভব নয়, কেননা এগুলো ব্যবসার ব্যাপার, তো বিক্রি করবে, সেগুলো তো আমাকে চুজ করে কিনে নিতে হয়। দেশ আমরা কি করি, লাইব্রেরি যখন পাওয়া যায় না, বাধাই হয়ে যায়, বাধাই হয়ে গেলে না তার একটা অরিজিনালিটি নষ্ট হয়, সংগ্রহের দিক দিয়ে একটা ড্যামেজ হয়ে যায়। তুই যাই বলিস সেটা ফুটো করা হয়, কত করা হয়। আমি সংগ্রহ বলতে যেটা বুঝি অ্যাজ ইট ইজ, যেমন যেটা পাচ্ছ সেমন সেটা পাচ্ছ, যেরকম ছিল প্রথম অ্যাজ ইট ইজ, ওর আমি থাকা উচিত। মানে ওটাকে শুধু ময়লাটাকে ঝেড়ে নিয়ে ওটাকে অ্যাজ এ সংগ্রহের দিক দিয়ে ভাবছি আর কি। বাই টাইম শুধু ওর মধ্যে রাস না, অ্যাজ ইট ইজ, মানে বইটা এরকম ভাবেই পেয়েছি, এরকম ভাবেই তুমি প্লাস্টিকে রেখে দেবে, অ্যাজ ইট ইজ। এটাই সংগ্রহ, এটা তুমি এটা প্রিজার্ভেশনের জায়গায় যাচ্ছে। সংগ্রহ মানে আমার অনেকগুলো ভাগ হয়ে গেছে, সংগ্রহ হয়েছে, অ্যাক্টিভিস্টের জায়গায় হয়েছে, পুরো ব্যাপারটা ইন্টুইট হয়ে আছে আর কি। হ্যাঁ, তোমার লাভ কম্প্যাশন সেই নর্মাল থিমটার থেকে কিন্তু ইতিহাসটাকে একটু করে টেনে একটু করে বাঁচিয়ে রাখে, রাইট? ওই যেটা ধরো আমরা নর্মাল জানি তো, ঠিক আছে, কালের সময় মিশিয়ে দেওয়া উচিত, বা ধরো রিসাইকেল বাড়ি তো, হ্যাঁ ওই আর কি, পুরোনো বাড়ি তো, রূপটাও তো এখানে সব মিলিয়ে মিশিয়ে একটা ইতিহাস সচেতনতার জায়গাতে আছি আর কি। এই ইতিহাস সচেতনতা বাচ্চাদের মধ্যে একটা সচেতনতা গড়ে তুলুক। শুধু বাচ্চা নয়, হয়তো প্রত্যেকের ক্ষেত্রে, মানে সে যেখানে আছে তার জায়গা। কলকাতাটা একটা অন্যরকম স্পেস, তো ওটা আমার কাছে একটা খুব মানে যৌবন সবকিছু বড় হওয়া, এই শহর জানি আমার সবকিছু, প্রথম সবকিছু সত্যিই সত্যি তোমার, তাহলে তাই আমার তোমাদের ওই সময় সবারই তো। আপনি এটা দিয়ে মেনটেন করে রেখেছেন এত সুন্দর করে, এইটা খুব জরুরি। আসলে সংগ্রহ করাই যায়, কিন্তু সেটা কি রাখাটা
টেনে নিয়ে যাওয়াটা সেই মানসিকতা সবার তো সবসময় হয় না। অনেকে ভেবেছিল যে বাবার পর হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু কিন্তু আমি শেষ হতে দিইনি, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে বাবা নিজেই যেখানে বলে গেছেন যে আমার বড় পুত্র এইসব দেখাশোনা করবে। এই ঘরের মধ্যে ওই 1880 থেকে 1980 অবধি সময়টা মানে বন্দি করে রাখা আছে, সাজিয়ে গুছিয়ে এবং ভালোবাসা। প্রতিটা জিনিসের একটা ভাইব্রেশন আছে এবং সেই ভাইব্রেশনগুলো ফিল করা যায় প্রতিটা জিনিসেরই। যে আমি যদি যে জিনিসটা নাড়বো চাড়বো দেখবো, তার মধ্যে থেকে একটা ভাইব্রেশন অটোমেটিক্যালি তখন বেরোয় এবং সেটা ফিল করা যায়, সেটা মুখে বলা যায় না। হাতে লেখা, তুলট পেপারে হাতে লেখা। চণ্ডীমঙ্গল আর মনসা মঙ্গল এই দুটো আছে। একবার উল্টো একটু দেখতে পারবে, জাস্ট একটা ক্লোজ আপ নিতে। হ্যাঁ ঠিক আছে। বেশি নড়াচড়া করলে ফ্র্যাজাইল তো, এগুলো উপর থেকে দেখাই ভালো। অলরেডি দেখ না কাগজগুলো, তুলোট কাগজগুলো তাও ধরে আছে, এমনি কাগজগুলো তো কবে 700 বছর বয়স, আর কতদিন। তাও আমি যত্নে রাখিনি, যত্নে রাখলে আরো নষ্ট হবে। মানুষ ভালোবেসে দিয়ে যায়, এভাবেই সংগ্রহ হয় নাকি? আমি বলবো 30%, 20% থেকে 25% লোকে ভালোবেসে দেয়, বাকি নিজেকে জোগাড় করতে হয়। সেটা কিভাবে কিনে? না, সে কিনে 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 একটা পোর্শনের পর তো কিনতে হয়। কিনে ওগুলো কানেকশন আছে তো। হ্যাঁ, ওগুলো বাবার সময় থেকেই যারা আসেন দিতেন, এই সমস্ত লোকেদের সাথেও যোগাযোগ আছে, এইভাবে নেওয়া হয়। তারা এই বিষয়ে ডিল করেন, হ্যাঁ, এই বিষয়ে কাজ করেন। তারা জানে যে বাবা কী ধরনের জিনিস পছন্দ করতেন, আমি কী ধরনের। আর এমনি 20-25% লোক দেয় স্বেচ্ছায়, দেন না এরকম না। কিছুদিন আগে বাবার এক বন্ধু মারা গেলেন, ওনার মেয়ে ডেকে যত ছিল, আমি বললাম এর জন্য কী মূল্য দিতে হবে? বলছে না, আপনার কাছে ভালো থাকবে ওটাই মূল্য। আসলে পথ খুঁজে চলে আসে যে হ্যাঁ হ্যাঁ সেটা কোথাও বলতেন। একদম ঠিকই, একদম। যেটা আসার সেটা আসবে, যেটা চলে যাওয়ার সেটা যাবে। সংগ্রহ একটা মানসিকতা। সংগ্রহ মানে এটা একটা খানিকটা নেশার মতো, খানিকটা নেশার মতো। যে নেশা যেরকম না টেনে টেনে নিয়ে যায়, সংগ্রহ একটা নেশা, যে ও টেনে টেনে নিয়ে যায়, যে এটা নেবো, ওটা নেবো, সেটা নেবো। শেষ নেই, শেষ নেই, শেষ নেই। হয়তো কোনো কোনো সময় আর্থিক অসুবিধে থাকে, ভাবি যে এটাই শেষ, আর এখন থাক কিছুদিন, কিন্তু পারি না। ও যেভাবে হোক জোগাড় করেও নিয়ে নিতে হয়। এগুলো ধরুন আমাদের কলকাতার মানুষেরাই তো ব্যবহার করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তারা তো সেই ছবিটা সেই সময় ভেবেছিলেন যে সেই ছবিটা তুলবো, রাখবো। এটা তো একটা, আমি ওই জন্য বললাম না যে কত মানুষের কত আনন্দ দিয়েছে। এটা তো এই যে ক্যামেরা, এটা তো শুধু একটা ক্যামেরা নয়, না 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 না, এটা একটা মানুষের জীবন। সে তো তার ভালো লাগা থেকে ছবিটা তুলেছে, ক্যাপচার করেছে, ভেবেছে, কিনেছে ক্যামেরা। ছবি তোলা কালচার পশ্চিমবঙ্গ বাংলা ছাড়া আর কোথায়? আসলে দেখুন এই ছবিটা মানে শুধু একটা ছেলে এবং মেয়ের মধ্যে, কিন্তু এই যে ছবিটা তোলা হয়েছে, এটাই তো সেই জীবনটা উঠে না। এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল ভাব নেই, কিন্তু এটা হচ্ছে আমি আর আমার বোন। কি দারুণ ছবি।
কি দেবো বলো? যা খুশি তো। আমার কাছে খুচরো কিছু নেই, কিছু নেই গো। 50 টাকার নোট খুচরো দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেবো দাদা, কেন দেবো না? তুমি যদি বলো 5 টাকা নিতে, আমি 5 টাকায় নেবো বাবু। সিকিঙ্গারদের নিয়ে কোনো আর্টিকেল লিখতে পারবে? লেখো না। আমাকে যদি এখন ইন্টারন্যাশনাল দেয় না, ইন্টারন্যাশনালও খাবো। কি ভারত পরিচয় হয়েছে দেখতে গান হচ্ছে নোটোফিলিয়া। ইজ দ্য বেস্ট নোটোফিলিস্ট সাবজেক্ট হবে। ইজ দ্য বেস্ট ইন অবশ্যই। একটা সংগ্রাহকের তার চর্চাটাই তার সংগ্রহ। ওটা একটা দীর্ঘদিনের প্রসেস আমার মনে হয়, যে একটা কিছু আগে জানা গেছে সেটা তুমি একটা এলিমেন্টসের কিছু একটা আর দেখলে। এই চর্চাটা তখনই আসে যখন তোমার ভালো লাগা কাজ করে। এবার তোমার ভালো লাগা কাজ করলো না, তুমি ধরো কথাই বলছি, তুমি ধরো বিরিয়ানি খেতে ভালোবাসো, তুমি জানো কলকাতার কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায়, বিকজ ইউ লাইক বিরিয়ানি, তুমি সেটাকে
টেস্ট করতে চাও, তোমার এটা ভালো লাগার ফল, তাই জন্য তুমি খুঁজে দেখেছো কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায়। হয়তো তোমার কাছে সেটা অন্যের কাছে ভালো নাও হতে পারে, কিন্তু তোমার কাছে ওই ফুটপাতের ওই দোকানের ওই বিরিয়ানিটা তোমার কাছে বেস্ট। তো তাই জন্য তুমি তা নিয়ে পড়াশোনা করেছো। পড়াশোনা মানে কি পড়াশোনা, তার একটা ভাব, কালচার, সেটা সম্বন্ধে জানা। এই যে আমি যে টিকিটটা পেয়েছি চট্টগ্রাম থেকে নবদ্বীপ, আমি জানি যে নবদ্বীপ ভর্তি ছিল যেতেই পারে না, লঞ্চ ছাড়া যাওয়া যায় না, সার্ভিস সার্ভিস তাহলে লঞ্চেরই টিকিট। কিছু সংগ্রহ করে, এরমও ছেলে আছে, এক ছোকরা ছেলে, সে হচ্ছে সৌদি। সেই গোপালদা অনেক অবাক হয়ে যায় যে আবার টিকিটেরও একটা সিস্টেম্যাটিক হয়, মানে আবার কি জানিস তো, মানে এটা খুব বড় করে বলতে হয় বা এটা বড় করে বলতে হয় বা বলাটা উচিত নয় আমার। এই টিকিট সংগ্রহ আমি সহজে ফেরত হয়ে যাবে, হতে পারে না। এই যে পোর্শনটা দেখছো যেটা মেট্রো রেল নিয়ে নিয়েছে, এই একটা বিশাল পোর্শন ট্রাম কোম্পানির ছিল। এবার এখান থেকে তো কোনো টপ শট পাচ্ছি না, ড্রোন চালাতে পারবো না, হ্যাঁ ড্রোন চলে পুলিশ ধরবে, কী করি তার গাড়ি এনেছি। তার গাড়ি এনে এই ওপর টপ থেকে পুরো টপ শট করে ছবি তুলে পোর্শন ধরে করা আছে। এই পোর্শনটা এখন দেখ কত পরিবর্তন হয়ে গেল, এখানে একটা 3 তলা স্টেশন হয়ে যাবে, পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাবে, জিওমেট্রি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ ট্রান্সফরমেশন হয়ে যাবে। একটু কন্ট্রোলে না বললে তো ঢুকতে দিচ্ছে না, আপনি কি একটু ঠিক আছে, আমি তাদের একটু কন্ট্রোলে গিয়ে কি কথা বলার দরকার আছে নাকি ওরাই ফোন করে জানিয়ে দেবে? ওকে স্যার, আমি সরণিকার সামনেই দাঁড়িয়ে আছি। একদম যেটা ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। কলকাতা বলতে লোকজন ধরে যেটা বোঝে, ট্রাম বোঝে, হাওড়া ব্রিজ বোঝে, দিজ আর কাইন্ড অফ আইকনিক থিংস না, মানে তাহলে ধরো সেই জায়গা থেকে এটাকে বাঁচিয়ে রাখা বেঁচে আছে, আমরা হয়তো বেশি সবসময় আছি। ভালোই করছে, বাইরে লাইফ এখানে তো এখন লোক কমে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আচ্ছা ঠিক আছে, বড়বাবু স্যার কি বলছেন? হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, আমাদের আরেকজন আছে একটু বাইরে। হ্যাঁ ঠিক আছে, আসুন আপনারা। দেখছে না না আর কিছু ওরা? না, লাইটটা সব আমার লাগানো, এলইডি ভিতরে লাইটটা আপনাদের লাগানো ছিল, তারপর কেটে পড়েছিল, ওই ঘরে 4টে লাগিয়েছি, 3টে কেটে গেছে, আবার রিসেন্ট দেখছি। হ্যাঁ টিভি তো নেই বলে চালাইনি। চালাও না, চা খাও তো ছবি, চা খাই, কফি খাই, যা কি খাই। ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি। ছবিটা তো চিনি ছাড়া মেরি কফি, তাই এই তো, আমারও তাই। আমরা কি ওদিকে গিয়ে বসো? যেখানে খুশি পুরো এটা আমার চা খাচ্ছি আলাদা। থাক না, এখানে রঙিন ভিতরে, 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 ভিতরে। বিয়াল্লিশ মিনিটের আছে 1931 থেকে 2012 পর্যন্ত যে যে সিনেমাগুলোতে ট্রামে শ্যুট হয়েছিল সেই ট্রামের ক্লিপিংগুলো এখানে 42 মিনিট সময় লাগে। 42 মিনিট, তার মানে তাও মোটামুটি কতগুলো সিনেমা আছে বলতো, একটু আন্দাজ, এনি আইডিয়া? 15 থেকে 20টা।
যেগুলো কালেকশন করা গিয়েছে। জামাইবাবু থেকে শুরু, তার মানে জামাইবাবু আসছে, জামাইবাবু আসছে। জামাইবাবু মানে ওই লোকটা যখন ওই রাস্তা, ওই ধর্মতলার রাস্তা নির্বাক ট্রামের পাশে শর্ট আছে, yes. পুরন বডি ট্রাম, এবং সেটাই সেটা প্রথম ছবিও আর কি, মানে প্রথম ছবি, এবং সেখানে ট্রামের এক্সিস্টেন্স রয়েছে। তবে সব থেকে কি বেশি ট্রাম সত্যজিৎ রায় ব্যবহার করেছিল? ঋত্বিক থেকে পালিয়ে বিশাল বসে। এটা তো উনি তো শুধু মহানগরের টাইটেল কার্ড, হ্যাঁ, এটা তো মনে হয় আর নাম মানে মহানগর সিনেমা মানে মহানগর পুরোটাই ট্রাম দিয়ে। রিপ্রেজেন্ট করছে ট্রামের এই তারতে, পুরোটাই একটা টপ শট, রমেশ, হ্যাঁ। পুরোটা ওই ট্রামের গুটিটা ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওইটাই তো কনসেপ্ট। তারপরেই ট্রামের আওয়াজ ঘর করে আসছে। টিকিট অব দি ইংল্যান্ড থেকে ছাপা, এগুলো বিদেশ থেকেই জোগাড় করা। টিকিট অব দি ইংল্যান্ডে ছাপা হতো। ধরো এই যে একটা ইতিহাসের জার্নি, এইটাই আমার, এইটাই সংগ্রাহকদের একটা মজা, এইটাই কালেকশন, এটাই this is the work I do. পয়েন্ট, হ্যাঁ আমি এটাকে নিয়ে ভাই ফেলে রাখলে ইটস ভ্যালুলেস, হোপলেস, ভ্যালুলেস। মানে ইট শুড বি এক্সপ্লোরড। তাই তো মজা পাচ্ছিস তুই, আমি এই মজাটা পাই। এই ট্রাম মিউজিয়াম শুরু করার তোমার আইডিয়াটা যখন শুরু করলে সেটা সম্পর্কে কি বলবো? যখন তুমি প্রথম কখন ভাবলে যে স্টার্ট? When I start collecting trams, এটা তো একটা এক্সিকিউশন দরকার। এই মিউজিয়ামটা কেউ দেখতে নাও আসতে পারে, কিন্তু তার সাথে তুমি যদি একটা কফি শপ করে দাও, তাহলে ছেলেপিলেরা আসবে, কফি খাবে, মজা পাবে, দে উইল হ্যাভ আ ফিলিংস দ্যাট দে আর রাইডিং আ ট্রাম। এবং এখানে আসবে, এগুলো দেখবে, দেখলে অন্তত তার একটা ধারণা তৈরি হবে, বলবো আচ্ছা এটাও হতো, বা এটা তো সুন্দর, বা এটা তো ভাবিনি। সে কালেকটিভ না হলেও তার একটা ইতিহাস সচেতনতা উঠে আসতে পারে। মানে তৈরি করার একটা জায়গা তৈরি, দরকার নেই এসে একবার গ্লিমস দেখে গেল, দেখুক না। দিস ইজ দ্য অনলি ট্রাম মিউজিয়াম ইন ইন্ডিয়া, একমাত্র ট্রাম মিউজিয়াম। তারপরে একটা বানানো হয়েছে বটে, কিন্তু অন্যরকম ভাবে, সেটা এখন বন্ধ হয়ে আছে গড়িয়াহাট একটা ট্রাম ক্যাফে, ট্রাম ক্যাফে। দ্যাটস তো ক্যাফে, বাট হ্যাঁ না ঠিক আছে, মানে সেটাও একটা, হ্যাঁ, হয়ে তো কিন্তু সেটা তো একই চিড়িয়াখানায় দুবার যাওয়া হলো। মানে দিস ইজ ওয়াটার ট্রাম। আসলে এইখানে জল থাকতো কেন বলো তো? সেটা হচ্ছে যে এইটা তখন যে আমাদের ট্রাম লাইন আর ট্রাম যেটা দিয়ে তৈরি হতো, মানে যেটা উপরে থাকতো, দ্যাট ইজ কবলার স্টোন, এরকম শক্ত এরকম স্টোন থাকতো। সেই স্টোনগুলোর কতগুলো সুবিধা হতো। সেই স্টোনের মেন সুবিধা হচ্ছে আওয়াজ খুব কম হতো, তার কারণ হচ্ছে ভাইব্রেশন অ্যাবজর্ব করে নেওয়া হতো, কাঠের বডিগুলো বেশি শেক হতো না, তার জন্যে খুব স্মুথলি যাওয়া আসা করতো। কবলার স্টোনস ছিল, কিন্তু এই কবলার স্টোনস থাকলে কতগুলো টেকনিক্যাল সমস্যা হতো। সেটা হচ্ছে গরমকালে আর শীতকালে এই লাইনগুলো এক্সপ্যানশন না হওয়ার ফলে এগুলো ডিসলোকেশন বড্ড বেশি হয়ে যেত, ট্রামের ডিসলোকেশন বেশি হতো। তার জন্য এই ট্রাম দিয়ে এই সাইডে দুটো পাইপ থাকতো, এই লাইনের ওপরে জল দেওয়া হতো, ফলে লাইনগুলো ঠান্ডা থাকতো, ডিসলোকেশনটা হতো না। শীতকালেও ঠিক তাই। পরবর্তীকালে এরা একটু রাস্তা সাইডে জল দিত, যাতে রাস্তাগুলো একটু পরিষ্কার হয়ে যায়, ধোয়া যায়। এর আরও একটি সামাজিক কাজ আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে দাঙ্গার সময় খিদিরপুর লাইনে এই ট্রাম করে প্রচুর জল দেওয়া হয়েছিল, এখানে জল সাপ্লাই করা হয়েছিল। এটা ট্রাম কোম্পানির একটা খুব বড়, এটা এখনও এক্সিস্ট করে। এরকম 1, 2 দুটো আছে, নড়াপুকুরের দুটো আছে, রাজাবাজারের একটা খুব খারাপ অবস্থায় আছে। ওয়াটারিং ট্রাম এর ছবিও পাওয়া যায়, দুদিকেই যাওয়া যেত, প্যান্ডেল কুপটা ঘুরিয়ে নেওয়া হতো, দুদিকে এদিকেও যেত, আবার একটা জায়গায় ঘুরে এসে এদিক দিয়ে উঠে যেতে পারতো, দুদিকেই ইঞ্জিন। ট্রাম নিয়ে যে সব লেখা আছে সেই লেখাগুলো তুলে আনা। মহাস্তবীর জাতকে প্রেমাঙ্কুর আতিথ্য, দারুণ একটা পোর্শন আছে ট্রাম নিয়ে, সেই পোর্শনটা কৃতিন্দ্রনাথ ঠাকুর। এরমভাবে যদি একটা কিছু অডিও ভিজুয়াল করা যায়, বাঙালি ও ট্রাম, এরমভাবে যদি, মানে এটা খুব
ওরকমভাবে ভাবলাম, কিন্তু সেটা অডিও ভিজুয়ালি করতে হবে, সেটা এছাড়া কোনো উপায় নেই। দেখা যাবে সবকটা আলাদা অ্যাসপেক্টস, সংগ্রহ একটা, এই এক্সিকিউশন একটা, অডিও ভিজুয়াল কাজ একটা, ভাগ করে 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 মহানগরে মহানন্দের সাথে সাথে রেকর্ড করে টোকিওতে প্রবেশের চ্যালেঞ্জ, টসে জিতে ব্যাটিংয়ে নেমে ধাক্কা টিম ইন্ডিয়া। সে ঢুকতে চেষ্টা করে, প্রথমে বাধা দেওয়া হলেও পরবর্তীকালে সে ঘরের ভেতর ঢুকে পড়ে এবং বৃদ্ধাকে অন্য একটি লেনে বাড়িতেই আক্রান্ত একাকী বৃদ্ধা, ছেলের গাড়ি চালক তার বিরুদ্ধে অভিযোগ এবং গ্রেপ্তার হয়েছে সে। 70 বছরের বিটা সাহা একাই 3 তলার ঘরে থাকে। আসলে এই আফটার এই মানে আমাদের এই গ্লোবালাইজেশন এবং নেট এবং হোয়াটসঅ্যাপ ইত্যাদি হয়ে যাওয়ার পরে আমরা এখন হোয়াটসঅ্যাপে পুরো ব্যাপারটাকে দেখি। আমাদের নানা রকম গ্রুপস আছে, আমাদের একটা আলোচনা চক্র আছে, আমাদের একটা সংগঠন বলবো না ঠিক, মানে আমরা নিজেরা একটা গ্রুপ করি, সংগ্রাহকরা সংগ্রহ চর্চা বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কলকাতা কত কথা বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেটার এক্সিবিশন দেখলে তার আউটপুট হচ্ছে এক্সিবিশন। আমাদের সংগ্রহ চর্চায় আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং এই সব কিছু মানুষের কাছ থেকে আমরা জিনিস কিনেও নিতে পারি। কলকাতায় অনেকেই আছে এবং কিছু কিছু মানুষের সাথে তো আমার একদম গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাহলে আমি যদি তাকে না বোঝাতে পারি যে আমি কি ভাবছি, কি করতে চাইছি, সেও সেটাকে মাথায় রেখে সংগ্রহ করে দেয়, এটাও কিন্তু তার একটা সংগ্রহ চর্চার মধ্যে পড়ে। এটা কিন্তু ওই দোকানে গেলাম, হোলসেল মার্কেটে গিয়ে 2 কিলো চাল কিনে নিয়ে 5 টাকা চাল 6 টাকায় বিক্রি করলাম, এরম নয়, তারও একটা ভাবের লেনদেন হতে পারে। সুতরাং যে বাজনা বাজায় এবং তার সাথে যিনি সঙ্গত করেন তবলা, দুজনের মানসিকতাটা একটা জায়গায় থাকতে হয়, তাহলে সেই জায়গাটা হয় না। এটাও ঠিক সেরমই ব্যাপার। এরা বন্ধু, ব্যবসায়ী বোঝে, এরাও বোঝে। কিছু কিছু সিনিয়র পার্সন ছিলেন, মারা গেছেন, এনডি আগরওয়াল, আমি ওনাকে গুরু মানি। আজকে যে এই এফএমএরা সংগ্রহ আমি করছি, এই এনডি আগরওয়াল ভদ্রলোক না থাকলে আমি বুঝতেই পারতাম না। আমি তো এই কাগজের মধ্যে থেকে আমার কলকাতাকে তুলে ধরতে পেরেছি, চেয়েছি, সেই জায়গাটায় মনে আমি এভাবে দেখছি আমার মতন করে। কেউ পায়ে হেঁটে কলকাতা দেখেন, কেউ পুরোনো কলকাতা চর্চা করে কলকাতা দেখেন। আসলে দেখাটা সব না, ভাবনাটাই শেষ কথা। ভাবনা থেকে তো তোমার দেখা আসে। এই তো সময়ের রুম, ঘড়ি ঘড়ি অসাধারণ না? টাইম স্টপস হিয়ার। টাইম স্টপস।
এ হচ্ছে রমানন্দ, বিদ্যা, এ হচ্ছে টোটেম, ওই হচ্ছে পালের ঘোড়া, আর আমি রঞ্জিত, এও আমার বন্ধু বান্ধব। বাজার শ্রী, বাজার তোলা 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 কত ফুল আছে। কিসের এটা? তোলা তোলা ওজন ওজন ওজনের তোলা। BAZ বাজার, বাজার শ্রী ওকে। কোম্পানির নাম হবে। আসলে এখন তোলার হিসেবটা তো আর নেই। এটা কি? কোনটা? আকসিম, এটা হচ্ছে ঘড়ির মেশিন, এটা হচ্ছে ঘড়ি। কি গো এটা? ও ঘড়ি না না না, এটা এলপি না, এটা গ্রামাফোনের মেশিন না, এটা ওই গাড়িটা। ও গ্রামাফোনের মেশিন আছে, গ্রামোফোন আছে আমার ওখানে। মেশিন তো দেখা যাবে না, হ্যাঁ নিচে যে কি মেশিন থাকে সেটা কি করে দেখবে? দাঁড়া, হাতে একটু ধরো। দেখো পেছন দিকে কাঁচ আছে। না না অবশ্যই। বা এটা তো দারুণ অবস্থায় আছে, এটাকেও সাজিয়ে নাও। ওকে, দিস ইজ 37 সুইস মেড। পারিবারিক ছবি একটা। হ্যাঁ পেয়েছি। ওকে, কালেক্টরের মনে উপরে ডিপেন্ড করে কার কি চয়েস, কার কি টেস্ট। না তোমার তার মানে কলকাতার প্রায় সমস্ত কালেক্টরদের সাথেই একটা যোগাযোগ মোটামুটি শুধু কালেক্টার ছিল, সিনেমা যে প্রপস গুলো যায় এখান থেকেই তো যায় ম্যাক্সিমাম। মানে তোমার থেকে মূলত ক্লাসিক যে ফিল্মগুলো বা পুরোনো ছবিগুলোর প্রপসগুলো তোমার থেকেই যায়। শুধু আমার নয়, হ্যাঁ আরো মানে আছে তুমি নকুবা একজন ওয়ান অফ আছে। দ্য, হ্যাঁ মানে নকুবা বলতে গৌতম বাবু তো। এটা দিয়ে পেশেন্টকে শক দেওয়া হয়। শক মেশিন? হ্যাঁ, শক, ম্যাগনেটো শক, শক মেশিন। এটা হলো কি কোম্পানি? জোসফ গ্রে অ্যান্সার্স লন্ডন, ইনফিনিট সিভিল। শেফিল্ডে, মানে লন্ডনের শেফিল্ড অঞ্চল থেকে কলকাতায় ব্যবহৃত হয়েছে। এটা কলকাতায় ব্যবহার হয়। কলকাতায়, এসে কলকাতা না, এটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট, মেডিকেল ইনস্ট্রুমেন্টস। এই একটা এইখানে থাকবে, একটা এই সাইডে থাকবে, একজন এটা ঘোরাবে। এটা ঘোরালে এখান থেকে ইলেকট্রিক জেনারেট হবে। আর ইলেকট্রিক জেনারেট হবে, এটা মাইনাস আর প্লাস, মানে পেশেন্টের মাথায়, হাতে। মানে তোমার সাইকিয়াট্রিক ওয়ার্ড থেকে মেডিকেলের সাইকিয়াট্রিক। নাম লাগবে নাকি? দেখবো, আমারও লাগবে পারে। দাঁড়া একবার না, হ্যাঁ প্র্যাকটিক্যালি তোকে ছুঁয়েই মেরে দেবো। না, হবে না, এটা নেই না। দাঁড়াও, সিকিউর অ্যাকশন এইখানে, এইখানে দাঁড়াও, এদিকে ঘোরাবো না। এটা কি? ফ্যান। এটা হলো হাতের পাখা। ও, ভিতরে এই আগে ম্যামরা মানে কি ওই হাত পাখা মানে কি একজন ঘোরাতো আর ম্যাগনেটিক ইন্ডিকেশন, জোসেফ গ্রিয়ানসন শেফিল্ড। এবং এটা এখানে এখানে ব্যবহৃত হতো। নো ক্লু ম্যান। কিন্তু জবে থেকে এই অনলাইনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো মানে কি অনলাইন সাইটসগুলো তৈরি হয়েছে, তবে থেকে মানে কি এই ব্যবসাটা আরও ইনক্রিজ হয়ে গেছে। মানে এই প্যাসেন্টটা, লোকের প্যাসেন্টটা OLX বিক্রিটা আরও বেড়ে গেছে। মানে এতে হয় কি লোকে এটাও জানতে পারে কি এর কি মার্কেট ভ্যালু আছে। আমি যে একটা জিনিস বিক্রি করছি হট করে তো লোকে আর কিনে নিচ্ছে না। ওটা ধরে রাখুন এই একটা জিনিস, এটা তো একটা জিনিস আর হয়নি, এর মধ্যে লাখো লাখো জিনিস হয়েছে। ও পুরো রিসার্চ করে তারপর জিনিসটা কেনা হয়। তোমার কাছে ধরো সব থেকে মানে দামি সংগ্রহ কি এসেছিল? কিচ্ছু না, সবই দামি দাদা, সবই দামি। যেটা আজ থেকে 10 বছর পর আপনি পাবেন না, ওটা দামি। দশটা জিনিস কিনে নিয়ে আসলে একই জিনিস যদি 10 ধরনের হয় ঠিক আছে, 10টা যদি একই হয় তাহলে 10টা রেখে তো আমার কোনো লাভ নেই। তো 9টা আমি যদি সরিয়ে দিতাম, বেশি দিই, তাহলে তো আমি অন্য কিছু কিনতে পারবো।
কি দাদা এই তো একই তো, একটা ধরনের কালেক্টর তো বটেই, তোমরাও তো কালেক্টর। তুমি তোমার সংগ্রহে একটা রাখলে, আর তোমার যেগুলো মনে হলো বেঁচে দেবার বা আমার রাখার নয়, আমার ভালো লাগার নয়, সেটা তুমি সেল আউট করে দিলে মানুষের সঙ্গে, মানে সেটা এক অর্থে ছড়িয়েও পড়ছে হয়তো। ছড়িয়েও পড়ছে, বা যে যে সাবজেক্টে সংগ্রহ করে, যেটা আমি বলছি মাদার কালেকশন, এবার কে কী নেবে না নেবে সেটার উপর একটা নির্ভর করে। যেমন আমি এই পুতুলটা নেব, আমি হ্যাঁ দিস ওয়ান, এটা হচ্ছে জার্মানস ব্রিক্স। কি করে বুঝলে? এইটা নিয়ে পড়াশোনা করতে হবে। ওকে, তো একটা জিনিস হলো, একটা লেখাপড়া শিখে মানে কি ইঞ্জিনিয়ার হয়, আর একটা কাজ করে করে ইঞ্জিনিয়ার হয়। তো ইনি হলেন লেখাপড়া মানে শিখে কালেক্টর, আমরা জিনিস ঘেটে ঘেটে মানে কি, মানে তোমার মোটামুটি ঘেটে ঘেটেই 23-25 বছর এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে এটা হয়তো মানে ওই সময়ের একটা রিপ্রেজেন্টেশন বা একদম অ্যাকচুয়ালি এটা তো এখন আর নতুন হচ্ছে না। তো এই সময় তো প্রশ্নই ওঠে না, কারখানাই নেই তো এখন। এই সময়ের কি প্রশ্ন ওঠে না। তো অটোমেটিক এর মানে কি বয়স অ্যাটলিস্ট 100 ইয়ার্স, 10-5 বছর এদিক ওদিক 100 ইয়ার্স। ওকে, সিম্পল। কিন্তু আপনার সামনে এই ঘড়িটা দেখুন, এটা হলো চেন ফিউজিং। হ্যাঁ, এর ক্যাবিনেট নেই, শুধু মানে কি কেসটা রয়েছে। এর বয়স হবে ম্যাক্সিমাম 1880 ঘড়ি হবে এটা। লন্ডন কর্নহিল এবি সেভেরিয়ান সানস, এবি সেভেরিয়ান সানস, লন্ডন 1880, এখন 2000 প্রাইস। এটাও আমি এটা নেব আমি। হ্যাঁ, বলবো কেন? বলতে তো হবে, দিচ্ছে যখন জানবো না আমরা একটু জানি আর কি। এটা হচ্ছে মদের বোতল লেভেল ছাপানোর যে ব্লক, কপার ব্লক। এখানে রেড লেভেল আর জনি ওয়াকার্সের কপার ব্লক আছে, আরও কতগুলো কপার ব্লক আছে, কোথেকে পেয়েছেন জানি না। এগুলো সমস্ত ম্যান্ডেলস বেশিরভাগ কাছারি পড়া বলতো, কাশারিপাড়া অঞ্চল থেকে এগুলো। বেসিক্যালি ফেরিওয়ালারাই মানে কি ঘর বাড়িতে গিয়ে ওরাই মাল কালেক্ট করে, আর ওরা তো মোটামুটি জানে কে কী জিনিসপত্র কেনে, কে কী কালেক্ট করে। ওই অনুযায়ী আমাদেরকে ফোন করে, আমার যদি পছন্দ হয়, আমার টেস্টের থাকে, তাহলে আমি নিই, যদি না থাকে তাহলে সে। হ্যাঁ, এই ম্যাপটা কি যেটা বললাম তুমি, ম্যাপটা এখনো খুঁজতে পারিনি, খুঁজলে আমি দেবো খুঁজে বার করে দেবো, কোথায় রাখা রয়েছে নিজেই জানি না। মানে ওইখান থেকে এখানে আসার পরে পুরো ঘেটে গেছে, ওই এন্টালিতে পুরো গোডাউন ছিল। ওকে, তোমার ইন্টারভিউ থেকে পুরো শিফট করেছে তুমি? ওটা ভাড়ায় ছিল ইত্যাদি, এগুলো তার নিজের মতন করে নিচ্ছে, নিজের বাড়িতে নিজের ব্যবসা করে। আমি তোমাকে অনলাইনে দিয়ে দিচ্ছি। ভাই থ্যাংক ইউ। হ্যাঁ, বন্ধ করো সন্দেশ ছেড়ে দাও।
তা এটা এই মেলাটা বহুদিন ধরে এক্সপ্লোর করছে। আসলে অপূর্বদার চেলা তো আমরা সবাই, আমি অপূর্বদার কাছ থেকেই জানা। অপূর্বদার হাত ধরে না এলেও আমি নিজেই একসময় আসা শুরু করি। তা মাঝখানে তো প্যান্ডেমিক চলে গেল, তারপরেও এসেছি এক বছর। প্যান্ডেমিকের আগে তুমি আগে তো বহু মানে প্রত্যেক বছরই আসি। ওকে, মানে পোস্ট প্যান্ডেমিক দিস ইজ দ্য ফার্স্ট টাইম? আরেকবার এসেছি, কিন্তু মাঝে মাঝে আগের বছর এসেছি। এখানে আমি যাচ্ছি, এটা কিন্তু আমার সাবজেক্ট নয়। আই অনলি ওয়ান্ট টু গো অ্যান্ড হ্যাভ দ্য ভাইব। এই যে মেলা হচ্ছে, মেলায় সব নানা রকম জিনিস দেখা যাচ্ছে, তার যে ভালো লাগা, এই ভালো লাগাটা নিতেই কিন্তু যাচ্ছি। কারণ আমি 3D সংগ্রহ করি না, 3D মানে মূর্তি, পুতুল ইত্যাদি যেগুলো বলে। আমার সাবজেক্ট তো বহুবার বলা হয়েছে যে আমার সাবজেক্ট কাগজপত্র, এফএমএরাজ। এইখানে কাগজপত্র পাওয়ার চান্সেস খুব কম। এখানে ম্যাক্সিমাম পোর্সেলিনের পুতুলই পাওয়া যায়। তো একটা ছোটো শিব ঠাকুর পেয়েছিলাম, একটা লোহার গলায় পড়া লোহার দারুণ মালা। আমি লোহার মালা কে পরে, কিন্তু পেয়েছি, এটা আছে আমার কাছে। কিন্তু এগুলো করি না, আমার খুব একটা সাবজেক্টও না আমার। এগুলো ভালো লাগে, জাস্ট আই ওয়ান্ট টু হ্যাভ দ্য ভাইব। এই ভাইবটা আমি এখানে পেতে চাই। এখানে ভাবটা একটা অন্যভাবে যাচ্ছি আমরা, এখানে ভক্তিমূলক ভাবটা নেই। এখানে অ্যাডভেঞ্চারের ভাব আছে, হ্যাঁ, এখানে এক্সপ্রেশনের ভাবটা আছে। এখানে মজা দেখি কি পাবো, কিভাবে আদৌ কিছু পাবো কিনা, সবাই নিয়ে চলে গেছে, এই একটা আছে। যদিও এটা আমার কাছে কি পাবোটা করে ইম্পর্টেন্ট না। যাবো গিয়ে হয়তো দুটো লোকের সাথে দেখা হবে, অফিস টফিস করে ওই 4 দেয়ালে ঠান্ডা ঘর, 22 ডিগ্রি টেম্পারেচার ছেড়ে একটুখানি চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, অনেকটা তো স্পেস পাচ্ছি রে ভাই। সংগ্রহ কি একেবারে গেলাম 100-200খানা জিনিস নিয়ে সংগ্রহ হয় না, একটা করেই হয়। আবার পরের বছর পাবো, আবার পরের বছর পাবো। এই না পাওয়ার মজাটাই তো আমাকে এগিয়ে নিয়ে যায়। এটা কি বলো তো, 200 টাকা কেন দাম করেছে? 200 টাকা? আবার জামা পড়া দেখে পড়ে হচ্ছে। হ্যাঁ, এটা কি বলেন তো, কেন 200 টাকা হবে? এটা এই দুটো পাওয়া যায় না, কি বলেন তো? তারপর বলবেন 200 টাকা। ছাঁচের ছন্দেশের ছাঁচ তুমি 200 টাকা দেখাচ্ছ? না ধরেন ছাঁচ তো কোথায় পাবি তুই? কাঠের ছাঁচ দেখা দেখি এখন আমাকে দেখাও না। নিশ্চয়ই দেখো, কয়েনের মধ্যে কাঠের দুটো আমি কেন নিলাম? দেখো দুটোই একই ছাঁচ, একটা পাথরের একটা কাঠের। চাপা সন্দেশের ছাঁচ, একদম কোনো মিষ্টির দোকানের চাপা সন্দেশ। কাঠের ছাঁচ আর পাথরের ছাঁচ মানে পারফেকশন বেশি হয়, কাঠের কম হয়। কিন্তু কাঠের পায়ের একই রকম, মানে এটা সন্দেশের কোনো দোকান থেকে বেরোয়নি। তার মানে ছাঁচ যে বানায় তার থেকে বেরিয়ে একই রকমের দুটো। যে কাঠের নেবে শুধু কাঠেরই দেবে, হয়তো সন্দেশ জানি না। মানে আমি ছাঁচ তো করি, সন্দেশ পপুলার রাখতো, সন্দেশ ছাঁচ কিরকম হতো।
বাড়িতেই না, পরে বলছি দেখো শুটিংয়ে এসছি। এই লাইনটা ভালো। আচ্ছা এই হচ্ছে উজ্জ্বল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল আমার অনেক দিনের ছোটবেলাকার, একসাথে সংগ্রহ করি। আচ্ছা, হি ইজ এন গ্রেট কালেক্টর। আমি এই মেলায় আসছি 2005 সাল থেকে। 2005। তখন এই মেলাটা এই মাঠে বসতো না। আচ্ছা, এই মেলাটা বসতো তখন ওই মথুরাপুর স্টেশন থেকে নেমেই একটা কাছের মাঠে, উল্টো দিকের মাঠে সার্কাস বসতো, আর এই মাঠে মেলাটা বসতো। তারপর তো আস্তে আস্তে মেলাটা বড় হয়েছে। করোনা পিরিয়ডে মেলাটা নিয়ে একটু মানে দোটানা ছিল, মেলা হবে কি হবে না, তবুও মেলা হয়েছে। নিজের শখে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংগ্রহ করি, পুতুল সংগ্রহ তো তার মধ্যে একটা বড় পার্ট। এই মেলা থেকে আমি প্রচুর পুতুল পাই। পুতুল মানে প্রচুর বিদেশি পুতুলও পাই, অন্যান্য জিনিসপত্রও প্রচুর পাই আর কি। সেটা বেশ ভালো লাগে যে এই যে এত যে সমস্ত জিনিস হয়তো দেখা যাচ্ছে যে স্বপ্নে আনাগোনা করে, সেই সমস্ত জিনিসও মনে হয় এখানেই পাওয়া যায় আর কি। আমি মানে যাকে এই সংগ্রহ জগতে খুব দিকপাল এবং ভীষণ শ্রদ্ধা করেছিল, আমার কাছে তিনি গুরুদেবের সমান, পরিমল লাল। তিনি একটা কথা বলেন যে জানিস তো, তুই যেটা মন প্রাণ দিয়ে চাইবি সেটা ঠিক তোর কাছে এসেই ধরা দেবে। এটা এই মেলার ক্ষেত্রে সত্যি কথা। মানে আমি একদম সেটা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে হয়তো যে এই জিনিসটা মনে হচ্ছে যে এইটা সংগ্রহে রাখতে পারলে ভালো হতো, যদি আমার কাছে থাকতো, আমি দেখেছি পরবর্তীতে সেই জিনিসটি এই মেলাতে এসে আমার হাতেই জুটেছে। পিকটা কেমন, আমরা পুরোনো জিনিস খুঁজতে চাই তাই তো, বা আমার শখের জিনিস। কিন্তু এখানে স্নান উপলক্ষে যারা স্নান করছে, স্নান করে উঠেই তারা কিন্তু এখানে জিনিসটাকে কিনে নিয়ে গেল। মানে এটাই রিচুয়াল, এটা একটা শেয়ার রিচুয়াল। এখান থেকে স্নান করে উঠে যেটা মেলা থেকে জিনিস কিনে নিয়ে টু স্টার্ট খবর হয়। কয়েন্স এবং ফিলাটালি এইসব ট্রেডিশনাল সংগ্রহের বাইরেও যে জিনিসগুলো সংগ্রহ করা যেতে পারে, এই সিগারেট কার্ডস, সিগারেট খেয়ে তো সিগারেটের প্যাকেট, এগুলো যে সংগ্রহ করা যেতে পারে, এটা পরিমল বাবুকে আমাকে বলা উচিত নয় যে আমরা এই বিষয়টার মধ্যে বিলংস করি। তাদের চোখ তো খুলেই দিয়েছে। অত্যন্ত গুণী লোক, ভালো মানুষ, খুবই ভালো। যে পরিমল বাবু সম্বন্ধে আর একটু যদি কিছু বলো, মানে যাওয়ার আগে দেখা করার। আসলে ভদ্রলোকের এত ইন্টারেস্ট, এত জায়গার এত মানে অন্যরকম ভাবনা চিন্তা, সংগ্রাহক হিসাবে ওই ভদ্রলোক মানে পরিমলবাবুর বাড়িতে মাঝে মাঝেই যাই, আমি গল্প করি, আড্ডা মারি, এই যেমন এখনও যাচ্ছি আর কি, একটু কথা বলবো। বয়স হচ্ছে, কলকাতায় মানে দারুণ উনি। আসলে ব্যাপারটা ওই যে বলছিলাম যে ভ্যালু অ্যাড করা। ওনারা আগে কয়েন্স সংগ্রহ করতেন, কয়েন্সের তার একটা পেপার তৈরি করা, সেটা নিয়ে তার রিসার্চ করা। বসন্ত চৌধুরী ওনার বাড়িতে এসে দিনের পর দিন গল্প করতেন, আড্ডা মারতেন, খুবই ভালো। পরিমলবাবুর পাশে যে আমি গিয়ে কথা বলতে পারি, এটাই সত্যজিৎ রায়ের খুবই কাছের লোক। সত্যজিৎ রায় ওনার সঙ্গে
আমি বলবো না সাজেশন নিতেন, কিন্তু আলোচনা তো করতেনই। মালতলার দিকে যদি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখাতে হতো, কিন্তু এইবার একটা ঘটনা ঘটেছে। এইটাই হচ্ছে আমার মানে আমি বিশ্বাস করি যে তোমার যদি তুমি তো জানো, তোমাকে কি বলবো, তোমার যদি কোনো জিনিসে প্রবল আকর্ষণ থাকে না, তোমার যে আকর্ষণটাকে টেনে ওটা ঠিক আসবে তোমার কাছে। আগ্রহটা আপনার প্রথম থেকেই না, যে ছোট থেকেই না একটা এটা ভাই বন্ডই হয়, জানেন তো। সত্যজিৎ রায়ের কথাটা পরে আছে, এটা কিন্তু ওটা সত্যজিৎ রায় বলে ব্যাপারটা হয়নি, সেইটাই তো ঘটনা তোমাকে বলি। এরপরে ক্লাস 8 বেশ সব হয়ে গেল, এবারে পাস করে আমরা সব কলেজে উঠলাম। 4-5 বছর কেটে গেছে। আমি তখন সেকেন্ড ইয়ারে কি ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ক্লাস করে আমি দুপুরবেলা ছুটি হয়ে গেছে, ওখান থেকে ফিরছি ইন্দিরার পাশ দিয়ে। তখন ইন্ডিয়াতে সাহেব বিবি গোলাপ হচ্ছে, আমার মনে আছে। আর এখানে সেই দিকে একটা এখন বাড়ি হয়ে গেছে, একটা বিশাল বড় পাঁচিল ছিল ওই ইন্দিরা রোডের ওখানে। তাদেরকে একটা লোক মই নিয়ে উপরে পোস্টার সাঁটছে, আর তলায় একটা ছেলে বালতির ভেতরে আটা আছে, ওই পোস্টারের উপর লাগিয়ে গোল গোল করে লাগছে মার্বেল করে। আমি তখন ওই পোস্টার দেখে থকে দাঁড়িয়ে গেছে। পোস্টার সাহেব বিবি গোলামের পোস্টার, যেন পোস্টারটা ছিল একটা ব্লুইশ ব্যাকগ্রাউন্ডে 3টে তাস ছিল। নর্মালি হয় কি পোস্টারে থাকে হিরো হিরোইনের চেহারাটা থাকে, কে করেছে আর কোথায় হচ্ছে। আমি তারপর দেখলাম যে হিরো হিরোইনের নাম মানে তলা ইনসিগনিফিকেন্ট, 2 লাইনে খুব সরু করে অভিনয় উত্তম কুমারও 2টো লাইন দেখবে, তার 30-40 পোস্টার, একটা ব্লুইশ ব্যাকগ্রাউন্ডের ভেতরে 3টে বড় বড় তাস, সাহেব বিবি গোলাম। আর এই তলা দিয়ে একটা ইয়েলো কালারে মোটিভ সব রয়েছে, বাবু বিবি কালচারের মোটিভ, যেমন পালকি যাচ্ছে, মেয়েরা তাস খেলছে, বাবু হুঁকো খাচ্ছে, এরকম করে গোল করে দেওয়া রয়েছে পিরিয়ডটাকে বোঝাবার জন্যে যে আর্লি 20th সেঞ্চুরির ছবি। আমি সাঁতরদাকে পরে জিজ্ঞেস করেছিলাম, আর সাঁতরদা বলেছিল ওসি গাঙ্গুলির করা ওই পোস্টারটা। আগে তো বড় বড় সাঁতরদা পরে তো জানে না, রণনারায়ণের অনেক পোস্টার আছে, কাবলি হলো তার মধ্যে একটা। না ওরে বাপ রে বাপ, অনেক আছে, অনেক অনেক গল্প, সব বড় বড় লোকেরা। আর বাঙালিটা তো সবটাই নিজে করেছে। আমি ওই লোকটাকে বলছি বুড়িকে মুখে দিয়ে, ও তো নিজের মনে করছে আরও উপরে গেছে, তাহলে ওই আমাকে 2টো পোস্টার দিত। ও তো কাজ করছে বিড়ি মুখে রয়েছে, বউ থেকে একটা বাস্ক বার করে বিড়ি বার করে আমাকে একটা দিয়েছে, এই কত টাকা। তখন ছোকরা মানুষ তখন হয় গেলে ওই বিড়ি সিগারেট খায় এদের কাছে নিয়ে, এইগুলো পরে বুঝলাম। এই তখন ওপর থেকে লোকটা বলছে কী হয়েছে রে, বলে বাবু কি চাইছে, আমি বুঝতে পারছি না, নেমে গেল। বলে হ্যাঁ বলুন, আমি বলে দেখুন ও আমাকে বিড়ি দিচ্ছে, আমি বিড়ি চাই না, ওই কতগুলো আমাকে পোস্টার দেবেন, ওই পোস্টার নেবেন? হ্যাঁ, এই 1 বছর তুলে আমাকে দিয়ে দিন, ওইটির এই আরাম হয়ে গেল। আচ্ছা এইবারে তো তখন একটু পেকে গেছি, একটু আমার কী বলবো, হ্যাঁ একটু জোর হচ্ছে। এই করতে চাকরি এই কিন্তু করেই যাচ্ছি। আমি যা পাচ্ছি এটা কিন্তু সত্যিটার জন্য নয়, আমি যা পাই তখন ওইগুলো নিয়ে এসে, কারণ ফ্রিতে পাওয়া যায়, পয়সা লাগে না, ভালো দেখতে লাগে ছবি। আর ও ছাড়াও তো অন্য জিনিসও কালেকশন চলছে, তার মধ্যে একটা পোস্টার ইজ নট যে অনলি পোস্টার, ভ্যারিয়াস থিংস চলছে। আর তখন পোস্টার পেপারটা জানো তো সবচেয়ে খারাপ কাগজে, পোস্টার পেপারে সবচেয়ে খারাপ কাগজটা। নিউজ প্রিন্টে তুমি পরে ইউজ আছে, মলার দিতে পারো, ঠোঙা করতে পারো, পোস্টার পেপারে কিন্তু কিচ্ছু হবে না, ওতে পোকা লেগে যাবে। ওটার কাজই হচ্ছে সব লাস্ট রেসিডিউটা দিয়ে পোস্টার পেপার তৈরি হতো, ছেপে দেয়ালে সেটা দেয়, ওর কাজ শেষ। ওটাই কালেক্টিবল জীবন হতে পারে, নোবডি মানে ফার্স্ট ম্যান।
অ্যামং মাই ফোর ব্রাদার্স আমি কিন্তু বাবার ছেলে। বাবার ছেলে হচ্ছে বাবা তো প্রায়শো টাকা স্পিড কোম্পানিতে শারীরিক গমেতে কাজ করতেন, আর বাড়িতে যে ধুতি আগরতলার ওই যে বিদ্যাসাগরের চটি আর বইতে গায়ে রয়েছে খালি গায়ে ওই চিঠি লিখতেন, একবার উল্টো। যে আবার যখন অফিস যেতেন তখন ফুল শুট, মাথায় হ্যাটটি বোধ থাকতো। আমি বাবার যাবতীয় কাজ মানে লন্ড্রিতে কাপড় আনা, দেওয়া, প্রত্যেক দিন বাবার জুতো পালিশ করা ইত্যাদি বাবার সব কাজ আমি করতাম। আর বাবারও ছিল, বাবার ওই বড় আলমারি না, বাবার দুটো সুটকেস ছিল টিনের, আর তার মধ্যে বহু রকমের জিনিস থাকতো। ওই মাঝে মাঝে ওইটাই খুলে বছরে একবার দুবার। আর আমার খালি লোক হতো যে ওখানে কী কী আছে দেখবো, বাবার পাশে বসে আমি করতাম। তা বাবার ওখানে দিয়ে একটা কুমিরের চামড়ার বড় ব্যাগ ছিল, তাতে অনেক বিদেশি কয়েন ছিল। বাবা একটু বাইরেটা দেখেছিলেন, সেখানকার কয়েন ওগুলো ছিল। আমার ওইটার ওপর লোক ছিল। তো আমি তো তখন তো ওই ডাক টিকিট ফ্যান সবই করি, বাড়িতে যে চিঠি আসে তার থেকে খুলে লাগাচ্ছি, বাবা দেখেছি। একদিন বলেই ফেললাম, বাবা এটা আমার দেবে, তুই কী করবি? বললাম যে আমি কয়েন জমা। বাবা আমাকে দিয়ে দিল। ওইটি হচ্ছে আমার প্রথম আরম্ভ হলো। আসলে কি জানেন তো, হিস্ট্রি অফ কলকাতা কালেক্টরসের হিস্ট্রি আপনি ছাড়া কে বলবেন? না আপনার দেখা বলতেও পারবে না, কারণ আমি তো শেকড় থেকে উঠেছি একবারে। এটাকে বলে ব্রিলিয়ান্ট আনসার্কুলেটেড কন্ডিশন আছে, হয়তো ধাপে ধাপে সার্কুলেটেড, গুড, ভেরি গুড, ফেয়ার ইত্যাদি আছে। একে বলা হয় BU, ব্রিলিয়ান্ট আনসার্কুলেটেড। এই যে 2.5 তোলা, এটা করা হয়েছিল ফর ওজনের জন্যে, আর ওইটা করা হয়েছিল সার্কুলেশনের জন্যে 2.5 রুপি বলে। 2.5 রুপি মানে এই বিক্রি করা বা ব্যবহারের জন্য, আর একটা হচ্ছে ওজন। হ্যাঁ, এইটা এখনো পর্যন্ত পসিবলি আনপাবলিশড, লোকে জানে না। এইটে 2.5 তোলা বলে যে একটা কয়েন স্ট্রাইক হয়েছিল, দেখো এখনো পর্যন্ত ঝকঝক করছে। এই বোধহয় আমার মনে হয় যে ভেরি টিপিক্যাল নেই। সেই জন্যে এটাকে তুমি একবারে ক্লোজ আপে নিয়ে নাও। তখন আমরা তো 9-10-এ পড়ি, আমরা পাড়ার 4-6 বন্ধু বান্ধব আমরা একটা হাতে লেখা পত্রিকা বার করতাম। সেই পত্রিকার নাম হচ্ছে কথা বিচিত্রা। আর কথা বিচিত্রা এখানে এক বাড়িতে যে আরেক বন্ধু, তাদের দুঃসম্পর্ক আত্মীয় নীরজ মজুমদার, ওখানে এসছে। তখন বিশু বললে, আমাকে ডেকে নিয়ে গেল, বই আমাদের হাতে বইটা। আমাদের নীরজদা আপনি এসছেন, আপনাকে কিন্তু একটু আমাদের আঁকা টাকা দিতে হবে। উনি দেখে তো ভীষণ উৎসাহী, বলে আমি তো দেবই, চলো আমার এক বন্ধুর কাছে, সেও দেবে। আমাকে বলে তুই চল আমার সঙ্গে। আমিও তখন ক্লাস 9-10-এ পড়ি। ওই লেক ভিউ রোড, লেক টেম্পলে, তার আগে যে বাড়িটা, সেই বাড়িতে গেলাম। বাড়িটা
সেই আমার মানিটাকে প্রথম দর্শন হলো। ওরা তো গল্পে মেতে গেল, আমি বালক পাশে বসে আছি চেয়ারের পাশে। মানিটা চেহারা যেমন মানিটা চেয়ার তেমনি বৌদির চেহারা। সেই চেয়ারে আমি দেখেছি অসাধারণ সুন্দর। মানিকের মতো সুপুরুষ তো হয়নি এখন, আমি যাই না। আমাকে মানিকদা একদিন থেকে বললে, পরিমল তুমি তো কয়েন কালেকশন করো, আমার কালেকশন সব উনি মানে মাসের পর মাস পড়ে থাকতো, উনি স্টাডি করতেন, দেখতেন আমার যাবতীয় জিনিস, আমি অ্যালবাম রেখে আসতে মোবাইল। একদিন মানিকদা আমাকে বললেন যে তোমার ঘটনাটা বলি, যে আমাকে জর্জ দ্য সিক্সথের বেশ কিছু খুচরো আর নোট ইত্যাদি ওই কারেন্সি আমাকে বেশ বেশ ভালো কিছু বেশ বড় থলে ভর্তি করে আমাকে দিতে হবে, আমাকে দিও আমার কাজে লাগে। ও তো আমার হাতের ময়লা মতো আমার কালেকশন তো হিউজ কালেকশন। আমি দুদিনের মধ্যে জোগাড় যন্ত্র করে ওটাকে দিয়ে কেন কি বৃত্তান্ত আমি এইসব জিনিস কখনোই জিজ্ঞেস করি, চেয়েছেন ওই প্রথম। পরে শুনলাম ওইটি ফটিকচাঁদ বইতে ছবিতে কাজে লেগেছে। ঘটনাটা কি ওই আগ্রা ফোর্ট থেকে টাকা পয়সা ছুটছে আর নিচে ওই কামুজের তারপর গুরু জাগলিং ফাগলিং দেখেছে সেই সেগে। আমি তো গেছি প্রিমিয়ার শো দেখতে গিয়ে ইন্টারেস্ট যে কয়েন আছে আমার দেখবো, অত লং শটেতে জর্জ দ্য সিক্সথ কেন যে কোনো জিনিস ফেল দিতে হতো। হ্যাঁ তখন আমি অত লং শটে জর্জ দ্য ওইখানে হচ্ছে কি আমি যখন জাপানিজ ফার্মে কাজ করছি একটা ওইটি আমার ইনস্টিটিউশন। আমি লোককে বলি জাপানিজ কোম্পানি কাজ করেছি, আমার ইউনিভার্সিটি আমার যা কিছু শিক্ষা সব ওখান থেকে হয়েছে। ৩৫ বছর চড়তে দিয়েছে। কারণ এটা তো অদ্ভুত ব্যাপার আমার কাছে লাগলো। আমার ফিল করলাম ভেতরে আমি যে এই লোককে আমার ছাড়াও ভেতর থেকে গেলো, ছাড়াও চলবে না, অথচ আমাকে থাকতে হবে। আমি ওটার উচ্চবাচ্চা করলাম না, আমি তার ৩ দিন বাদে গেছি। আমি গিয়ে মানিদাকে বললাম যে মানিদা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, এটা আপনাকে রাখতেই হবে। হ্যাঁ করবেন, হ্যাঁ করতে হবে বলে বলো। আমি এরপরেতে আপনার এরকম কোনো কাজ আপনার দরকার লাগলে আপনি প্রথম আমাকে বলবেন। আমি যদি ফেল করি তাহলে উনি স্ক্রিপ্ট চেঞ্জ করতেন। মানে স্পটে আমি গেছি, আমি 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 শুটিংও দেখেছি, ওইখানে বসে বসে স্ক্রিপ্টের সঙ্গে মিলে গেছে, মানে আউটডোর, অত কিছু কিছু জায়গাতে অসুবিধা হচ্ছে, ওইখানে বসে বসেই উনি স্ক্রিপ্ট চেঞ্জ করে দিয়ে দিতেন, সেই ডায়লগ চলতো। সেটাও আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তাও বললে আচ্ছা, এবার লোকেশান, মানে এইরকম লোকেশান হবে, এইরকম জিনিস চাই, যার এসব আলোচনা হতো। আর আমি যেগুলো হতো আমি সমস্ত গুলো ফেল করিনি কোনো জায়গায়। এখন কাগজে দেখি ওরা খুঁজে খুঁজে তার 100 বর্ষ হয়েছে সেসব পালন করতে আরম্ভ করেছে ইদানিং কালে। মৃত্যুবর্ষ পর্যন্ত তার আসছে যে প্রয়াণ দিবস, আগে রবি ঠাকুরের শুনেছি আর এখন দেখছি সফটওয়্যার দুটোই। আজকে হচ্ছে আবার উত্তম প্রয়াণ দিবস, আমি জানি ভুলে গেছি। হাও এবার সেসব হচ্ছে, সেগুলো চলছে। এই বছরের প্রয়াণ দিবসটা কিন্তু হচ্ছে আমাদের সুকুমার রায়। এটা জানিস কি? এখন অনেক মানে কি বলবো, সাংবাদিক তো তোদের বলতে অসুবিধা লাগে। যদি মুর্মুর 100 বছর গলায় মালা ঝোলে, সুকুমার রায়ের কথা কেউ কিন্তু সুকুমার হচ্ছে এই ছড়ার জগতে 36 বছর যে কটা বই করেছে শিশু সাহিত্যিক হিসেবে, আমার মনে হয় না যে আবোল তাবোলের মতন
কোনো অদ্যাবধি আর হবে কিনা জানি না। এটাতে হচ্ছে প্রথম থেকে মানে প্রথম এই যে দুষ্প্রাপ্য এই বইতে এই কিন্তু প্রথম বলা আবল তাবলের এইটা হচ্ছে ষষ্ঠ সংস্কার। এইটি হচ্ছে ইউরেনের ছাপ, এটা অত্যাধিক দুষ্প্রাপ্য বই। এই আবল তাবল পুঁথির মতন খোলা, এই দেখো এখানে কিন্তু সবই হচ্ছে বইটা কিন্তু রিপ্রিন্টটা দেখেছি, খুলতে হবে এরমভাবে খোলা তো। এখানেতে তুমি আজকে এসে গেছে এমন দিনে তোমাকে একটা জিনিস দাও মাথা খারাপ হয়ে যাবে তোমার। দেখো দেখি পুরো আবল তাবল খানা, পুরো আবল তাবলটা মোটামুটি আমি তার মারাই গেছেন কবেকার কোনো মহিলা, তিনি সুশ্রুত দিয়ে পুরো আবল তাবল খানা করে চলে গেছেন। সেই আমি সে বিগ মানি ফর মি, আর আমি একমাত্র সেই সোর্সটাকে আর কেউ জানে না। আর সেইখান থেকে আমি আজকে 6-7 বছর ধরে আমার ক্ষমতা দাম নেয়, যখনই আসে আমি সেই সঙ্গে সঙ্গে আমার সব মানে আমার আংটি পর্যন্ত বেঁচে দিয়েছি, এটা করবো। বাড়িতে টাকা নেবো না আমি, আমার যা কিছু নিজে মানে বাড়িতে কোনো ডিস্টার্ব করে ব্যাপারটা করার নয়, এ হচ্ছে আমার নিজের টাকা দিয়ে আমার রাখবো না কিছু। আমি মানে এটা আমার ভেতর থেকে আসছে যে অনেক করেছি, এটাকে আনতেই হবে। যেমন 19শে সেপ্টেম্বর 1923টা হচ্ছে আবল তাবল ওই দিন প্রকাশিত হয়েছিল। এইটা নিয়ে আমি নাবজির 50খানা বোর্ড নিয়ে একটা বই একটা বই শতবর্ষ, এটা কিন্তু প্রমাণ নয়, এর একটা বইয়ের শতবর্ষ হবে। বইয়ের শতবর্ষ, বইয়ের এটাকে মাইন্ড ইউ একটা বুক। এইটাও করেছেন যিনি, এটা একটা শিল্প, এই যে সূচি শিল্প, এবং এটা কিন্তু ঠাকুর বাড়ির এক অর্থে একটা বড় অবদান। ঠাকুর বাড়ি তো বটেই, এটা সর্বত্র ছোট থেকে বড়, সে মূর্খ থেকে পণ্ডিত নির্বিষয়ে এটা বাড়ির মেয়েরা করতো, বাড়ির মেয়েদেরই কাজ ছিল এটা। সব ফলিত বিদ্যা, এসব দেখে হয় না, এসব হাতে ধরে নেড়ে ঘেঁটে করতে হয়। পাওয়া যায়, করাও যায়, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইউ ক্যান ডু ইট আউট, এমন কিছু কঠিন বিষয় নয়। লোকজন আছে, তুমি মেক ইট আউট। বছরের শেষটা তোমার আর কি এক্সিবিট করে যাচ্ছে, ভালোই তো, বাচ্চাদের জন্য যতটা করা যায়। আরে একটা ছেলেও যদি, একটা মেয়েও যদি মোবাইল ছেড়ে একবারের জন্য ভাবে, সেটাই তো অনেক পাওয়া। আচ্ছা, তুমি মানে এই এক্সিবিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করো কিভাবে? না, যখনই সার্চ চলে, যখনই বিষয়টার কালেকশন চলে, তখন তো তার একটা অটোমেটিক রিসার্চ হয়েই যায়, ফলে তার মাথার মধ্যে একটা ছক করাই থাকে। তারপরে তোমাকে একটা বিষয় তুমি যদি ঠিক করে নাও, এবং সেই বিষয়টার ওপরে তুমি কী কী সংগ্রহ হতে পারে, যেমন সংগ্রহ করি তার একটা স্পেশাল পোর্শন মানুষের সামনে তুলে ধরা আর কি। এবারে যেমন আমি ভেবেছি যে ক্যালকাটা ট্রামের 150 বছর হচ্ছে, সো এদের এফএমএরা সম্বন্ধে একটু, তোমরা যেমন অবাক হয়েছে অনেকের মতনই যে এফএমএরা বলে কি হয় কি না, ইপি মেরা বা এফএমএরা, ইপি মেরা এফএমএরা, এইটাই একটু বাচ্চাদের দেখাই মানে তাও তো এবার বেশি দেখালে তো ছড়িয়ে যাবে। ওদের মতন করে স্পেসিফিক করে যদি দেখানো যায়, তা যদি এবারে আমি ভেবেছি ওই এফএমএরায় গণপরিবহনের ইতিহাস, আর ফোকাস হচ্ছে কলকাতা ট্রাম 150।
আরও আছে, আরও অনিন্দ্যবাবু আসছেন, অনিন্দ্যবাবু নোট দেখাবেন। ওকে, তাও মোটামুটি তোমাদের এই 7 জন, সাত জনের 7-8 জন এসছে। তারা হাওড়ারই, রাজা পোদ্দার, রাজা হাওড়ারই ছেলে, ইন্দ্রনাথ বারুই ও হাওড়ার, সোহন যে আমাকে ডেকেছে এই স্কুলেই প্রাক্তনী এবং এই স্কুলে ও সংগ্রহ করে। এই সংগ্রহদের একটা মেকআপও হলো, একটা ইন্টারাকশনও হলো, কথাও হলো, দেখাই যাক না, কেউ না দেখলেও কিছু এসে যায় না। তো আশা রাখি একজন হলেও তো দেখবে। বাসের টিকিট তুমি এখন থেকেই যে সংগ্রহ শুরু করো, তুমি যখন বড় হয়ে যাবে তখন দেখবে এটাই তোমাকে খুব মজানো লাগবে। মানে আমি এটা খুব করেছি, আমি এটা আমার মেয়েকেও বলিনি। মেয়ে যেদিনকে জন্মেছে সেই দিনকে সমস্ত কাগজ আমি সংগ্রহ করে রেখেছি, যেদিনকে জন্মেছে আর কি। বড় হলে ওর হাতে তুলে দেবো, তখন তার কাছে একটা মজা লাগবে। হোক 18 হলে আমি তুলে দেবো। সবিতা মেয়ে কিরম, মানে কিরম ইন্টারেস্ট পায়, আই থিঙ্ক পায়, বা নাকি এই মুহূর্তে আর কি ওর অন্য না, এত কিছুতে না। এনগেজড। ঠিক আছে, ওটা নাদার সেক্টর অফ মাই লাইফ। পরিবারের মতন সাপোর্ট তো থাকেই। এগুলো দেখো, গরুর গাড়ির লাইসেন্স, চাকরা গাড়ির লাইসেন্স, 215 বছর আগে পালকি সংক্রান্ত চিঠি, রাষ্ট্রপতি ট্রাফিক টিকিট দেখিয়েছিলাম। আচ্ছা, টোটাল তুমি একটা কাজ করে ফেলছো, এটাকে পুরো ফাইল আপ করে দেবে। হ্যাঁ, না তুমি দেখাবো না। সোজা রাস্তাটা দিয়ে সোজা আসুন, দেখবেন রাস্তার উপরে একটা বড় ওখানে গেট করা আছে, ওটার উপর ঢুকে 2-3 মিনিট লাগবে। না না না, আপনি প্রজ্ঞানন্দ স্কুলটা জিজ্ঞেস করুন, সামনেই ওখান থেকে। আমার থেকে আমার নাম বড় হয়ে গেছে। আরে লাইন বেরোতে হবে না। এটা এত এসেছিল আঙুল দিয়ে বাইরে দিকে বলে ঠিক করে নিতে কি আছে পিছন দিকে। এটা হ্যারি পটার সিরিজ, যেটা বেরিয়েছিল হ্যারি পটারের সিরিজ বেরিয়েছে, সব থেকে পুরনো তার আনি মানে এইখানে যেটা সব থেকে পুরনো, এখানে এগুলো বেলজিয়াম। এটা হ্যাঁ, এটা এটা 3 টাইম। হ্যাঁ, এটা একটা রাস্তা পুরো তাই। বাহ বাহ, নিচের দিকে তাকিয়ে হাঁটতে। ডিসপ্লে বাক্স, হ্যাঁ ডিসপ্লে বাক্স না, এটা হচ্ছে কি লরির স্ট্যান্ড,
যেখানে মধু মাতাল নতুন দিয়েছি সেখান থেকে কিছুটা করেছি। আমাদের এই কলকাতার আজ হচ্ছে মামা মামা ও আমার ভাইজি বলতে পারিস, বলতে পারিস কি ভাইজি না ভাইজি হ্যাঁ, ও ঠিক ভাই বলা যায় না ওকে, ভাই তো খুবই বাজে। দিস অল নোন অ্যাজ এন এফএমআর কালচার। এফএমআর বলে এগুলো সব না বাইরে থেকে চালু হয়ে আসছে। আমাদের কলকাতায় একটা ট্রাম চলে, সেটা শহরের ভিতর দিয়ে চলে, এরকম লাইন ছিল। এদের 4 রকম হয়, একটা হচ্ছে এক রুবল, সেটা হচ্ছে গোল, একটা হচ্ছে 3 রুবল, সেটা হচ্ছে